সো আমি যদি ব্যক্তিগতভাবে চাই এটা ওভার এক্সপোজ দেখাতে, এটা আমার ফটোগ্রাফারের জায়গাতে আমার রাইট আছে। আমি আসলে কাজের সময় ফোনটা হাতে রাখতে পছন্দ করি না। আমি খুব বিরক্তই কাজের মধ্যে যখন দেখি আমার পুরো টিম মোবাইলের মধ্যে ঝুঁকে আছে। একটা ছেলে যখন দেখছি যে নিজের উপর যত্ন নিচ্ছে না, সে হয়তো ভাবছে যে আমি একটা ফটোগ্রাফারের কাছে গেলেই এডিট করে আমাকে আসলে সে একটা সুপার মডেল করে দিবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমার কাছে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির মানুষগুলি মনটাকে আরো বড় করতে হবে। ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার জন্য তার ইন্ডাস্ট্রি সবার চোখে নজর কাটতে হবে। তো তার মধ্যে যদি যোগ্যতা থাকে, একটা সময় পরে ক্রিয়েটিভ সেক্টরটাই থাকবে না, হয়তো শুধু ক্যামেরাম্যান থাকবে, ফটোগ্রাফার থাকবে না। ফটোগ্রাফারকে ফটোগ্রাফারের জায়গাটা নিজেকে জানতে হবে। দুইটা ক্লিক করে হয়তো ফ্রি কিছু মডেল ওকে রেসপন্স করছে, সস্তায় কোনো ক্লায়েন্ট ওকে কাজ দিচ্ছে বাজেট সেভিং এর জন্য, ও ভাবছে আমি হয়তো হয়ে গেছে। আইডিয়া আমার নিতে কোনো সমস্যা নেই যদি তার কাছ থেকে শেখার মতো তার ওই যোগ্যতা থাকে। কিন্তু থার্ড পার্টি একজন এসে আমাকে গাইড করবে যার যেটার উপর নলেজ নাই, যেটার উপর তাকে ইন্ডাস্ট্রি চেনে না, সো ওই জায়গাটা আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারি না। আমি যদি আমার ক্লায়েন্টকে আউটডোরের জন্য আমি উপযুক্ত চার্জ করি, আমাকে এখানে আসলে কেউ দিবে না। দিলেও হয়তো দুই একটা ক্লায়েন্ট আমাকে দিবে, যে দুই একটা ক্লায়েন্ট আমি সারা বছর সার্ভাইভ করতে পারবো না। শাবনাজ সাদে ইমি অ্যাজ আ মডেল আর আজরা মাহমুদ অ্যাজ আ মডেল? খুবই চ্যালেঞ্জিং। ওয়েলকাম টু গ্ল্যাম টক। চলে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আজ আমরা ক্যামেরার অপর পাশে তাকাবো সেই চোখের দিকে যেই চোখ গ্ল্যামারকে ফ্রেমে বন্দি করে। হি ইজ আ লিভিং লেজেন্ড অফ দিস কান্ট্রি, মিস্টার রফিকুল ইসলাম র‍্যাফ। ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম টু আওয়ার শো। আই ফিল সো অনার্ড। সো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলছে ভালো। আপনাদের সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাই, এটাই আমাকে সবসময় ভালো রাখে। রফিক ভাই, ফ্যাশন ফটোগ্রাফিতে কিভাবে আপনার যাত্রা শুরু হয়? আসলে একটা লম্বা জার্নির মধ্যে দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। আমি আহসানুল্লাহ থেকে ইলেকট্রনিক্সের উপর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করি। তারপর যে কোনো একটা ঘটনাক্রমে সেটাকে আর সামনে আগানো হয়নি। তখন ফটোগ্রাফির প্রতি আমার একটা ঝোঁক আসে, ফটোগ্রাফির প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। তো সেই সময়টায় ফটোগ্রাফি করতে করতে ফটো জার্নালিজমের উপর পড়াশোনা করলাম। ফটো জার্নালিজমে পড়াশোনা শেষ করে অনেকদিন কাজ করার পর কোথায় যেন মানে মনে হচ্ছিল যে আসলে আমাকে পোর্ট্রেট, ফ্যাশন, কমার্শিয়াল কাজগুলো অনেক বেশি টানে। তো সেই জায়গা থেকে কিছু কাজ করার পর সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেলাম, সবাই কাজগুলি পছন্দ করছিল। ওই সময় কিন্তু আমার সিনিয়র অনেক ভালো ভালো ফটোগ্রাফার ছিল, তো তাদের মধ্যে থেকে আমার কাজগুলি যেন পছন্দ করছে, এটা আমার জন্য একটা অনেক বিশাল পাওয়া ছিল। তো ওইটা না আমাকে অনেক বেশি ভালোবাসাটা টেনেছে। তখন দেখা গেল জার্নালিজম থেকে একদম কমার্শিয়ালে আসলাম, কমার্শিয়াল থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাকে অনেক বেশি ইনভলভ করে দিল কাজে, সেখান থেকে আজকে পর্যন্ত। এটা তো আমাদের জন্য, আমাদের টোটাল ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া যে আপনি আমাদের সাথে আছেন, এবং শুধু আছেন না, আপনাকে যদি আমি বিশেষায়িত করি তাহলে একটা পর্বে বা একটা এপিসোডে আসলে ওটা করে বোঝানো সম্ভব না। কারণ আপনার যে অবদান আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে, সেটা আসলে 2, 4, 5টা ওয়ার্ডে কোনো দিনও ডিসক্রাইব করা সম্ভব হবে না। আমি আসলে এখানে বলবো এটা আসলে আমার একক না, আমরা সবাই একটা টিম মিলে কাজ করি। পুরো ইন্ডাস্ট্রি আমার যে ভালোবাসা দিয়েছে, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ সহযোগিতা করেছে, যে যার জায়গা থেকে আমাকে সাপোর্ট দেওয়ার। তো আমি বলবো আসলে আমার আজকে এই পর্যন্ত আসা, এর পিছনে আসলে ইন্ডাস্ট্রির একটা বিশাল অবদান আছে ডেফিনেটলি। তার আমি চেষ্টা করেছি যে সবসময় আমি রফিক, আমাকে শুধু ব্র্যান্ড করা না, আমাকে মানুষের কাছে তুলে ধরা না, আমার এই সেক্টরের জন্য, দেশের জন্য কি করতে পারি, বা আমার কাজটা একটা সময় আমি জানি আজকে আমার হয়তো গোল্ডেন পিরিয়ড যাচ্ছে বা ভালো জায়গায় আছে, কালকে হয়তো সেটা নাও থাকতে পারে, কিন্তু আমার কাজ, আমার কিছু কিছু করে রাখা চিন্তা ভাবনা কিছু, এটা যাতে ইন্ডাস্ট্রিতে সবসময় থাকে। যেরকম যেই জায়গা থেকে আমি চিন্তা করেছিলাম অনেক আগেই, যে আমরা এক্সিবিশনের একটা চর্চা ছিল ওই সময়, ফটো এক্সিবিশনটা কিন্তু একটু ভিন্নধর্মী বলতে গেলে, এক্সিবিশন একটা প্যাটার্ন ছিল, ফ্যাশন গ্ল্যামারের উপর কেউ কখনো এটা করেনি। তো এটা আমার জায়গা থেকে একটা ই ছিল যে
ফ্যাশনের জায়গা থেকে আমি একটা এক্সিবিশন করব। তো ওইভাবে ধারাবাহিকভাবে কিন্তু দেখা গেছে যে আমি এককভাবে আমার প্রথম একটা এক্সিবিশন ছিল, তারপর ট্রায়ো নামে একটা ছিল, এইভাবে আমার ফটোগ্রাফির উপর আমি কিন্তু 2-3টা এক্সিবিশন করেছি, যেটা এর আগে আসলে হয়নি। তো এই ধরনের অনেক কিছু কাজ মানে আমার জায়গাতে ছিল যে আমি চলে গেলেও এই ধারাবাহিকতাগুলি যাতে ইন্ডাস্ট্রিতে থাকে। লাইক আমি আরেকটা কথা বলতে চাই, যদি আমরা এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফির কথা বলি, একটা সময় দেখা গেছে যে সবাই নিজের কাজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, ক্লায়েন্টের কাজ আসলে এর বাইরেও যে নিজের একটা ক্রিয়েটিভিটি, নিজের একটা চিন্তা শৈলী প্রদর্শন করার একটা ব্যাপার, ওই চর্চাটা ছিল না। তো আমি কিন্তু আসলে আমার এক্সিবিশনের মাধ্যমে এক্সপেরিমেন্টাল অনেক কাজ তুলে ধরি, যেই এক্সপেরিমেন্টালের চর্চাটা এখনো কিন্তু চলছে। আপনি দেখবেন যে প্রচুর এখন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক সবাই করছে এবং ওই জিনিসটা হয় কি ভাই, আমরা যারা ক্লায়েন্টদের জন্য কাজ করি, আপনার এন্ড থেকে ফটোগ্রাফি, আমাদের এন্ড থেকে স্টাইলিং অ্যান্ড ডিরেকশন বলেন, আমরা কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করি তখন কমার্শিয়ালি যে প্রোডাক্টটা ওনারা আমাদেরকে প্রমোট করতে দেয় বা ব্র্যান্ডিং করতে দেয়, আমরা তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করি। এখন ভালো হোক খারাপ হোক সেটা তাদের ইনস্ট্রাকশন, আমাদের আসলে একটা গাইডলাইন, একটা বাইন্ডিংস বলি বা যেভাবে বলি, আমাদের একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয়। আমরা ফুললি আমাদের ক্রিয়েটিভিটিটা এক্সপ্লোর করতে পারি না, হ্যাঁ, এর বাইরে আমরা আসলে বের হতে পারি না। কিন্তু যখন আপনি কোনো এক্সপেরিমেন্টাল কাজ করছেন, আপনার ক্রিয়েটিভিটি লেভেলটা আসলে ঠিক কি বা কিভাবে ভাবছেন বা কি দেখাতে যাচ্ছেন, সেইটাকে আসলে প্রেজেন্ট করা খুবই ইজি হয়। যেটা আপনি শুরু করেছেন, তারপরে আমরা সাহস করেছি করার চেষ্টা করছি, জানি না কতটুকু সাকসেসফুল, বাট আপনি অনেক সাকসেসফুল এই ক্ষেত্রে। থ্যাংক ইউ। আসলে এই জেনারেশন অনেকে হয়তো জানে না, যারা এক্সপেরিমেন্ট করছে, যেটার মানে অনেক আগের থেকে কিন্তু আসলে চর্চাটা, মানে তখন যখন করেছিলাম আমাকে এটা নিয়ে আসলে অনেক জবাব দিতে হতো, এটা ক্লায়েন্টকে কেন, ক্লায়েন্ট ছাড়া কিভাবে একটা কাজ হয়, বা উনি কি শৌখিন নাকি, শৌখিন মানুষ হলে তো ইন্ডাস্ট্রি ক্ষতি হবে। তো এরকম অনেক প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আজকে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এক্সপেরিমেন্টালের মধ্যে দিয়ে আমাদের নেক্সট যেই জেনারেশন, ওরা কিন্তু খুব ভালো করছে। অনেক সময় আমি ওদের অনেক কাজ দেখি, ইটস বিকজ অফ এই এক্সপেরিমেন্টাল চর্চাটা আছে বলে আমার মনে হয়। একটু প্রশ্ন করতে চাই, আপনার প্রথম বড় কাজ কোনটা ছিল এবং সেখানে কেমন অনুভূতি আপনার ছিল, কেমন অনুভব করেছিলেন? ওয়েল, আমি যখন পাঠশালার স্টুডেন্ট, তখন আমার কাছে একটা সবচেয়ে বড় কাজের অফার আছে হচ্ছে ডিজুস, গ্রামীণ ফোনের। তখন ডিজুস ওদের একটা গ্রামীণ ফোনেরই একটা ডিফারেন্ট প্রোডাক্ট ওরা লঞ্চ করে। তো এই প্রজেক্টটা আমি পাই। এর আগে দেখা গেছে যে কাজগুলি বাইরের থেকে হয়ে আসছে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওইখান থেকে ফটোগ্রাফাররা আসতেন বা যে। তো প্রথম ওই কাজটা যখন পাই, আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের প্রত্যেকটা কাজের মনিটরিং হতো নরওয়ে থেকে। আচ্ছা, সেখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমাদের কাজ করতে হতো। তো ওই বয়সে শিক্ষানবিশ অবস্থায় আমার জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জিং কাজ ছিল। তো তারপরেও আমার যে এজেন্সি, যে টিম বিটপির আন্ডারে কাজ করি, তো তারা আমার উপর ভরসা রেখেছেন। আমিও আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করেছি, এবং সেই কাজটা আমার জন্য অনেক বড় একটা কাজ ছিল, এবং সেই কাজটা আমাকে অনেক পরিচিতি এনে দিয়েছে। রফিক ভাই, একটি ফ্যাশন ফটোগ্রাফির ক্ষেত্রে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি মনে করেন আপনি? ফ্যাশন ফটোগ্রাফির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে সবকিছু একটা পারফেক্ট কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। মেকআপ, সেট, রাইট, ইভেন দো আপনি যে ড্রেসটা ক্যারি করাচ্ছেন, এটার জন্য মডেল সিলেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কে কোনটা ক্যারি করতে পারবে, কোনটা কার জন্য পারফেক্ট। সো এই যে একটা পারফেক্ট টিম মেকিং, এটা হচ্ছে। আর একটা বড় প্রোডাকশনের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, যে রাইট টাইমে সবাইকে সেটে উপস্থিত করাটা আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। কাজ আমি আসলে অনেক আগের থেকেই সময়ের ব্যাপারে আমার এটা একটা সমস্যা কিনা আমি জানি না। আমার শুরুতে কেউ যদি আমাকে ওয়েট করায় বা আমি অন টাইমে কাজটা শুরু করতে না পারি, আমার পুরো ডেটা আমি কোথায় যেন একটু আপসেট থাকি বা আমি কনসেন্ট্রেট করতে পারি না। তো ভালো করে জানি, রাইট। তো আমার কাছে মনে একটা বড় টিমে কাজ করতে গেলে অন টাইমে কাজ শুরু করাটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং থাকে। আর যেখানে বললাম যে আমার ওই যে কম্বিনেশন, যে আমার বেস্ট মেকআপ কে করছে, আমার মডেলটাকে, অনেক সময় আছে যে ইদানিং যে প্রবলেমটা ফেস করি, যে ফটোগ্রাফার হিসেবে হয়তো আমাকে নেওয়া হচ্ছে, কিন্তু মডেলটা সিলেক্ট করে দিচ্ছে ক্লায়েন্ট। এটা তার চাওয়া থাকতেই পারে, হয়তো সে তাকে নেয়, কিন্তু এটা আসলে একটু ফটোগ্রাফারের সাথেও কনসাল্ট করা উচিত, যে সে কাকে ভাবছে বা সে তার জন্য সুইটেবল কিনা। তো ওই জায়গাটা অনেক সময় আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, যখন দেখি যে আমার প্ল্যানিংটা যাকে নেওয়া হয়েছে তার সাথে আমি হয়তো জেলিং করতে পারছি না, বা তাকে দিয়ে আমি কনফিডেন্ট না। এই ধরনের ছোট ছোট অনেক সময় অনেক কিছু নিয়ে আমরা চ্যালেঞ্জে পড়ে যাই। হ্যাঁ, এইটা ট্রু, এটা কমন আমাদের
অনেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে স্বাভাবিক। ক্যামেরার পিছনে থেকে আপনি ফ্যাশনকে কিভাবে দেখেন বা কিভাবে অনুভব করেন? আমি আসলে ফ্যাশনে যেই কারণে আসা, এখন জি। যদিও আমি ফ্যাশন ওইভাবে করছি না, বাট একটা সময় কিন্তু ফ্যাশনে আমার লম্বা জার্নি, আমি যদি 20 বছরের আমার ক্যারিয়ার বলি, এর মধ্যে মনে হয় লাস্ট 15 বছর আমি মনে হয় ফ্যাশন দিয়েই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছি। তো ফ্যাশনটা আমাকে অনেক টানে, বিকজ আমার কাছে এটা আসলে একটা পেইন্টিং ক্যানভাসের মতোই আসলে মনে হয়, যেখানে জি। আসলে একটা জাস্ট ছবি যাতে মানুষ শুধু কমার্শিয়াল জায়গা থেকে না, মানুষ দেখবে প্রত্যেকটা পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে একটা কাজ দেখবে। তো আহ, যেটাকে আমি আসলে চিন্তা করি একটা ফ্যাশন ফটোগ্রাফি এরকমই হওয়া উচিত। যদিও এখন আমাদের আর্ট কোয়ালিটি থেকে কোয়ান্টিটিটা নিয়ে এখন সবাই খেলছে, যেই কারণে আমি একটু অফ ট্র্যাকে আছি। আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা একটা সময় যেরকম বিলবোর্ডের জন্য কাজ করতাম, খুব লিমিটেড ওয়ার্ক, যে 5টা শাড়ি 5টা কাপড়কে আমরা আসলে সারাদিন ধরে কাজ করে একটা নতুন কিছু ভাবে হ্যাঁ, দেখাবো। হ্যাঁ, রাইট। আর আমি কিন্তু কাজ করতাম শুধু আমার জন্য না, যে আমার দেশকেও রিপ্রেজেন্ট করা, যে বাইরের একটা দেশের মানুষ এসে যখন এয়ারপোর্ট থেকে নামবে, বিলবোর্ড দেখবো, যাতে আমার দেশকে অনুভব করতে পারে করতে পারে, রাইট। আমরা কতটুকু অগ্রসর হয়েছি, আমরা কিভাবে ভাবছি। এখন আসলে কোথায় যেন ওই ছাপটা দেখি না, যে আমার 20টা 30টা ড্রেসকে আমাকে দেখাতে হবে, হ্যাঁ। অনলাইনে আমাকে আসলে এক একটা ড্রেসে 3টে অ্যাঙ্গেল করে। তো ওইভাবে হয় কি আসলে কোত্থেকে যেন আমি ফ্যাশনটাকে এখন আর অনুভব করতে পারি না। এই ক্ষেত্রে হয় কি রফিক ভাই, যেমন এখন আপনি দেখেন যে আমরা যখন প্রথমের দিকে কাজ করতাম, আমি 2002 থেকে কাজ শুরু করেছি। আমাদের কিন্তু সারাদিনে 3-4টা কাপড়ের শ্যুট হতো। 3টা-4টা কাপড় পরতাম, কিন্তু অনেক সময় ধরে শ্যুট হতো। এখন True. হয় কি, এখন যারা কাজ করে, যখন কাজ করাই, সেই ক্ষেত্রে ধরেন দিনে 15-20টা কাপড়ও পড়ছে। হুম। তো সেই ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভিটিটা কোথায় যেন একটু হ্যাঁ, হারিয়ে যায় True. বা একটু দূরে সরে যায়। তখন কমার্শিয়ালি চিন্তা করতে হয়, তাড়াতাড়ি শ্যুটটা নাও, 3টা অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে কিনা, এই সেই হ্যান ত্যান। তো ওই জিনিসটাই আসলে কাজ আমি করে। আসলে মিস করি, আমরা যখন শুরু করেছি যাদের সাথে, তারা যারা ফ্যাশনের সাথে জড়িত ছিল, তারা নিজেরা আসলে খুব ফ্যাশন মনা ছিল। তারা ফ্যাশনকে অন্তরে লালন করতো, নিজেরা ইনভলভ ছিল। এখন জি। আসলে মোর বড় বড় ইনভেস্টররা এসে আসলে এই সেক্টরে কাজ করছে। হ্যাঁ, রাইট। তো তাদের সাথে না আমরা আসলে রিলেট করতে পারি না, এবং তারা যাদেরকে অ্যাসাইন করছে তারা মোর কর্পোরেট গাই। হ্যাঁ, তারা যখন আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, তারা যখন একভাবে চাচ্ছে, সো আমরা আসলে ওই ক্রিয়েটিভটাকে ওই কমার্শিয়াল বা ওই বিজনেস প্ল্যাটফর্মের সাথে আমরা আসলে মিলাতে পারছি না। এইটাই কিন্তু আমাদের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়ায়, যে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনভেস্টর বা যারা বড় বড় রিটেল ব্র্যান্ডস করছেন বা আমাদের কাজ দিচ্ছেন, তাদের সাথে আমরা কাজ করছি, বা তাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে কতটা কানেক্টিভিটি বা তারা ফ্যাশনটাকে কতটা আসলে Right. ধারণ করতে পারে বা লালন করতে পারে, ওই Right. ব্যাপারে একটু কোথাও গ্যাপ রয়ে যায়। ট্রু। আমি যদি নাম মেনশন করে বলি, সেই সময় ধরেন আমরা সোল ড্যান্সের কাজ, আমরা যখন একদম মানে হ্যাঁ। রকিং স্টাইলে যখন প্রথম কোনো আউটলেট আসে, আমরা যে সোল ড্যান্সের ওই সময়ের কাজগুলি দেখি, পুরো ঢাকা শহর সবাই একটা মানে নড়ে চড়ে বসেছে হ্যাঁ, তার, of course. ইভেন তো তার আউটফিটের জন্য, শুধু তার ব্র্যান্ডিং এ না। তো মুসা ভাইয়ের সাথে যখন আমি মিশেছি, দেখেছি মানুষটা আসলে নিজে ফ্যাশন কতটা বোঝে হ্যাঁ। এবং মানুষকে কতটা রিড করে। ইভেন আমি Right. যদি তানজিম ভাইয়ের কথাও বলি, উনি ভীষণ মানে খুব ক্রিয়েটিভ একজন মানুষ। হ্যাঁ, of course, সো ওই জায়গা এখন আসলে আমরা মিস করি এই জিনিসগুলি। তো এরকম অনেকেই আছে যারা ইনভেস্ট করেছে, কিন্তু তাদের আসলে ওই রুচিটা নাই যে আসলে ওয়াও কিছু করে দেখাবো। অনেক ক্ষেত্রেই তাই। একটি ভালো ফ্যাশনের ফটোশুটের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান বলে আপনি কোনটি মনে করেন? আহ, যখন একটা ফ্যাশনের কল আসে, ডেফিনেটলি একটা নির্দিষ্ট ক্যাম্পেইন বা সময়কে ধরে, তো ওই ড্রেসটাকে বুঝে ওইটার জন্য কনসেপ্ট বলি, হ্যাঁ, বা থিম বলি, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে মূল গল্পটাকে টেনে নিয়ে যায়। বাকি টেনে নিয়ে। জিনিসগুলি পরে, প্রথমেই আমার যেটা আসে, যে আমার কনসেপ্টটা আমি কি দেখাবো বা কি জি। করে দেখালে ভিন্ন মাত্রায় আমি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবো। সো ভেরি ইম্পর্টেন্ট। দিন শেষে প্রেজেন্টেশনটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট True. একটা ব্যাপার। আপনাকে যদি আমি এখন একটা কোয়েশ্চেন করি, কোয়েশ্চেনটা হচ্ছে, ফটোগ্রাফি অনেকে করছে, ডেফিনেটলি সবাই ভালো কাজ করছে, তাই মার্কেটে True, কাজ করতে definitely. পারছে। কিন্তু একজন রফিকুল ইসলাম র‍্যাফকে অন্যদের থেকে কি আলাদা করে?
এটা আসলে আমার জন্য বলাটা একটু ডিফিকাল্ট। তারপরেও আমি আসলে যেটা মনে করি, যেটা আমি বললাম যে আমি যখন মানুষের ভালোবাসা পাই, ইন্ডাস্ট্রিতে যখন কাজ শুরু করি, আমার তখন থেকে একটা ছিল যে আসলে মানুষের এই ভালোবাসা সম্মানের জন্যই যেহেতু আমি কাজ করছি, সম্মানটা আরো কিভাবে পাওয়া যায়। এখন যেরকম একটা মার্কেটে দেখি যে আরেকজন আবু নাসের কিভাবে হওয়া যায়, র্যাফ কিভাবে হওয়া যায়, বা আরেকজন ভালো করছে তার কিভাবে হওয়া যায়, আমরা আসলে ভেবেছি যে আমি নতুন কি নিয়ে আসতে পারি। হ্যাঁ, সো আমাদের ইন্সপিরেশনাল অনেক ফটোগ্রাফার ছিল, আমরা তাদেরকে ফলো করেছি, বাট তাদেরকে কখনো কপি করিনি। হ্যাঁ, এখন যেটা হয় যে আসলে অনেক সময় দেখি ডিরেক্ট একজন সিনিয়রের কনসেপ্টকে তারা কপি করে দিচ্ছে। হ্যাঁ, তো আমারকে আলাদা করে যে আমি যেটা বলবো যে আসলে আমি অনেক নতুনত্ব নিয়ে জায়গাগুলি নিয়ে কাজ করেছি। যেরকম এক্সিবিশনটা আসলে এটা শুধু আমার জন্য না, আমার পুরো ফ্যাশন সেক্টরের জন্য আমি এটা আসলে একটা করেছি, যে যাতে কেন আমরা পিছিয়ে থাকবো আমাদের কাজ। যে কোনো একটা জায়গা থেকে আমাকে একটা সময় হিট করা হয়েছিল যে আপনারা তো সবাই কমার্শিয়াল, ইউ পিপল আর নট ক্রিয়েটিভ। এক্সিবিশন করার জন্য ওই ধরনের ফটোগ্রাফি হওয়া দরকার যেগুলো আমরা গতানুগতিক দেখে এসেছি, বাংলাদেশকে প্রেজেন্ট করা, পোর্ট্রেট নিয়ে কাজ করা, ক্যালেন্ডার টাইপের ছবি তোলা, ডকুমেন্টারি। তো ফ্যাশনের আমরা যারা কাজ করি আমরা শুধু কমার্শিয়াল। তো ওই জায়গাটায় যে আমরাও যে ক্রিয়েটিভ মানুষ, আমাদেরও যে চিন্তাশৈলী ব্যাপার আছে, ওই জায়গাটাকে চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু আসলে এক্সিবিশনগুলি করেছি, এবং এটা আমার পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আসলে এটা একটা জবাব দেওয়ার জন্য। তো ওই জায়গাটা আমাকে অনেক আলাদা করেছে মার্কেট থেকে। হ্যাঁ, যেটা আমি বলবো যে আমার খুব অল্প সময়ে আমাকে খুব ভালো পরিচিতি এনে দিয়েছে, একটা সম্মানের জায়গা তৈরি করে দিয়েছে ওই এক্সিবিশনগুলি। তারপর আমি যদি বলি যে বিউটি ফটোগ্রাফি, হ্যাঁ, একটা সময় এই মার্কেটটা ইন্ডিভিজুয়াল ছিল না যে স্পেসিফিক বিউটি সেক্টরে কাজ করা। আমি যখন এই সেক্টরে কাজ করি, আমার অনেক সিনিয়র বলেছিলেন যে আচ্ছা রফিক, এটার কি মার্কেট আছে বা এটার কি কোনো ডিমান্ড আছে? আমি বলেছিলাম তা জানি না, হয়তো ডিমান্ড ক্রিয়েট হবে বা আমার ভালো লাগে এটা করতে। তো একটা সময় দেখা গেছে মার্কেটে সবচেয়ে বেশি আমাকে চিনেছে বিউটি আমার কাজগুলি দেখে, যে কারণে আমার অনেক ভালো ভালো ম্যাগাজিনের সাথে কাজ হয়েছে। অনেক বাংলাদেশে এখন কিন্তু প্রচুর বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে। তো ওই জায়গাগুলি দেখা যায় যে আমার কাছে কলগুলি আসে। তো এই জায়গাগুলি কিন্তু আমাকে অন্যদের থেকে আলাদা করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার সমসাময়িক যখন কাজ হতো, তারা ইভেন্টও যেমন ছবি তুলতো, ফ্যাশনও তেমন ছবি তুলতো। মোট কথা তারা ফটোগ্রাফি রিলেটেড যখন যেটা তাদের কাছে কাজ আসতো তারা করতো। আমি কিন্তু একটু স্পেসিফিক ছিলাম, যেটা এখন আবার অনেকে এই ট্রেন্ডে কাজ করছে, যে আমি কিন্তু ফ্যাশনের বাইরে কখনো কোনো কাজ করেননি। হ্যাঁ, ভালো না লাগার বাইরে কোনো আমি কাজ করতাম না। তো এই পরিচয়টা, এই যে ফ্যাশন ফটোগ্রাফার, স্পেসিফিক যদি পোর্ট্রেট করতে হয়, বিউটি নিয়ে কাজ করতে হয়, উনার কাছে যেতে হবে। এই জায়গাগুলি আমার মনে হয় অন্যদের থেকে আমাকে একটু আলাদা করে। রফিক ভাই, আপনার ফটোগ্রাফি স্টাইলটা কেমন যদি একটু বলতেন? আমি সবসময় একটা সিগনেচার তৈরি করে কাজ করতে চেয়েছিলাম, যে আমার যাতে ইন্ডিভিজুয়াল একটা সিগনেচার থাকে। আমার স্টাইল বলতে গেলে অনেকে বলে আমি আসলে গ্রামারের বাইরে ক্লিক করি। সবাই যেরকম একটা নির্দিষ্ট ফরম্যাটের একটা ভাষার মধ্যে কাজ করে, যে এই এই জিনিসের মধ্যে কাজ করতে। ওই সময় থেকেই আমি একটু পাগলাটে টাইপের ছিলাম। ইভেন তো আমি আমার যাদের সাথে পড়াশোনা করেছি তারাও আমাকে এটা নিয়ে একটু ট্রল করতো। অনেক সিনিয়র ফটোগ্রাফারও ট্রল করতো আমি লাইট বুঝি না, ফ্রেম বুঝি না, আমার সো কল ফরম্যাটের বাহিরে আমার কাজ। বাট আমার কাছে মনে হয় ওই ফরম্যাটের বাহিরের কাজটাই আমাকে অনেক বেশি অগ্রসর হতে সহায়তা করেছে, এবং মানুষ আমার কাজকে পছন্দ করেছে। সো আমি আসলে আমার মতো ভাবি। আমার কাছে মনে হয় ভাবার ক্ষেত্রে সবসময় একটা বর্ডার লাইনের মধ্যে থেকে ভাবতে গেলে ভাবার জায়গাটা অনেক ছোট হয়ে যায়। ক্রিয়েটিভ যারা আমরা ক্রিয়েটিভ লাইনে কাজ করি তাদের আসলে বাইন্ডিংস দিলেই কিন্তু সমস্যা। তাদের আসলে লিমিটেশন দিলে সমস্যা, তখন ক্রিয়েটিভিটিটা আসলে আর কাজ করে না। তখন মনে হয় কি যে এটা বলে দিছে, এটার মধ্যেই ইচ্ছা অনিচ্ছা কি করা যায়। আমি নাম মেনশন না করি, আমার সিনিয়র এক ফটোগ্রাফারের কাছ থেকে আমি মন্তব্য শুনেছিলাম, বিউটি একটা ছবির ক্ষেত্রে বলতেছিল যে ও তো লাইট বুঝে না, ওর তো ওভার এক্সপোজ হয়ে গেছে। সো আমি আসলে মানে এত বেশি প্যারামিটার ধরে কাজ করতে অভ্যস্ত না, কোনটা হাই কি লো কি। পড়াশোনা করে এসেছি যেহেতু আমরা ফিল্মের ক্যামেরা কাজ ধরে, কোনটা ওভার এক্সপোজ কোনটা আন্ডার এক্সপোজ, এগুলো আসলে একটা টার্ম। বাট আমাকে যে ওই টার্মের মধ্যেই কাজ করতে হবে। সো আমি যদি ব্যক্তিগতভাবে চাই এটা ওভার এক্সপোজ দেখাতে, এটা আমার ফটোগ্রাফার জায়গাতে আমার রাইট আছে, এটাকে কেউ কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। আমি যদি মনে করি এই সিনারিটাকে আমি একটু আন্ডার করে দেখাবো, আমি চাই একটু সেলুট করে দেখাতে, এটা রাইট আমার আছে।
এখানে কেউ কখনো বলতে পারবে না যে এটা আন্ডার কেন। সো এটার আসলে নির্ধারিত কোনো মিটার নাই, মিটার হচ্ছে আমার চোখ, আমার মাইন্ড, আমি যেভাবে এটাকে প্রেজেন্ট করতে চাই। আপনার প্রিয় ক্যামেরা এবং গিয়ার সেটআপ কি? আসলে ক্যামেরা আমি যেটা ভাবি বা যেটা ক্যাপচার করতে চাই, ক্যামেরা এটার আমার সহায়ক যন্ত্র, যেটা ছাড়া আসলে আমি আমার ভাবনাটা দেখাতে পারবো না। দিন শেষে আমি যেভাবে চিন্তা করি ওইটাই হচ্ছে মেইন। তবে অবশ্যই আমার একটা পছন্দের গিয়ার আছে, যেটা হাতে নিলে আমি অনেক কমফোর্ট ফিল করি, বা যেই গিয়ারটা মনে হয় যে আমাকে অনেক বেশি রিলেট করতে পারে, সেটা যদি বলি আমি বলবো যে ফুজির ক্যামেরাগুলি আমার কাছে অনেক বেশি ফ্রেন্ডলি লাগে এবং কোথায় যেন আমি এক্সট্রা একটা কিক পাই। তো এখন অবধি আমি ফুজি ক্যামেরার সাথে আছি। আর প্রথম যখন ডিএসএলআর থেকে নতুন টেকনোলজিতে যাই, আই মিন মিররলেস টেকনোলজি, তখন আসলে ফুজিতে সুইচ করি 2013-র মাঝামাঝি। তারপর থেকে আজকে 2025 পর্যন্ত মিররলেসে আছি এবং ফুজির সাথে আছি। ওইটা আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম দেখলে খুব রফিক ভাই, ফ্যাশন ফটোশুটের ক্ষেত্রে ইনডোর না আউটডোর কোনটা প্রেফার করেন বেশি? প্রয়োজনে আমার যদি গল্প ডিমান্ড করে অবশ্যই আমার আউটডোরে আমার যেতে হবে, তবে আমি আসলে ইনডোরেই একটু বেশি কমফোর্ট ফিল করি, কারণ আমার আসলে এত টানা লম্বা জার্নি, এত কাজ করেছি, এখন আসলে আমার ফিজিক্যাল এত বেশি এনার্জি নেই। আর আমার কাজের ভলিউম বেশি থাকার কারণে যেটা হয় কি, আমি যদি আউটডোরে যাই, আমার আসলে স্টুডিওতে ইনডোরে একটা শুটিং থাকলে আমার দেখা যায় শুটিং এর প্যারালাল আমার অন্যান্য ক্লায়েন্ট সার্ভিস, আমার রিটাচিং, আমার পুরো টিমকে ফলো আপ দেওয়াটা যতটা ইজি হয়, আউটডোরে গেলে আমার আসলে অনেক বেশি দেখা যায় ওই কাজটার জন্য আমার পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন অনেক হ্যাম্পার হয়। কিন্তু আমাদের প্রবলেম যেটা হচ্ছে যে আমি যদি আমার ক্লায়েন্টকে আউটডোরের জন্য আমি উপযুক্ত চার্জ করি, আমাকে এখানে আসলে কেউ দিবে না। দিলেও হয়তো দুই একটা ক্লায়েন্ট আমাকে দিবে, যে দুই একটা ক্লায়েন্ট আমি সারা বছর সার্ভাইভ করতে পারবো না। তো দেখা যায় যে আমরা যদি আউটডোরে যাই, আমার জন্য আসলে অন্যান্য অনেক ক্লায়েন্টকে বাদ দিয়ে আমাকে আউটডোরে মুভ করতে হয়। আমি যদি ইনডোরে কাজটা করি, দেখা যায় আমার ইনডোরে কাজের মধ্যে আমি আমার আগের পরে অনেক কাজেরও সাপোর্ট দিতে পারি। তো একটা সুন্দর ব্যালেন্স হয়। আর আমার ফিজিক্যাল ফিটনেস সবকিছু মিলে আমার কাছে মনে হয় ইনডোর কাজটা আমাকে এখন অনেক বেশি স্যুট করে। অ্যান্ড নাও রফিক ভাই, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করব যেটা ইন্টারেস্টিং, কিন্তু খুব বেশি যে স্ক্রিপ্টেড তা কিন্তু না। তো কাজের সময় কি কি পছন্দ করেন সেটা আমরা মূলত যারা আমরা কাজ করি আপনার সাথে সবাই জানি, সেটা আমি হই বা অন্য স্টাইলিস্ট যারা আছেন, কোরিওগ্রাফার যারা আছেন, তারা সবাই জানি। কিন্তু আমরা এটা জানি না যে আপনি কাজের সময় কোন কারণে বা কিসের জন্য বিরক্ত হন। আমার উপরে ইন্ডাস্ট্রি যেই কারণে সবচেয়ে বেশি বিরক্ত, আমাকে খুঁজে পাওয়া যায় না, রিচ করা যায় না, ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায় না। এর মূল কারণ হচ্ছে আমি আসলে কাজের সময় ফোনটা হাতে রাখতে পছন্দ করি না। হ্যাঁ, অবশ্যই এটা যোগাযোগের মাধ্যম, আমার এটা যোগাযোগ মেনটেন করার জন্য আমার আলাদা টিম আছে। আমি খুব বিরক্ত হই কাজের মধ্যে যখন দেখি আমার পুরো টিম মোবাইলের মধ্যে ঝুঁকে আছে। মেকআপ আর্টিস্ট তার কাজটা করছে না, আমার টিমের সেটের যিনি সেটের কাজটা করছে না, ইভেন দ্য মডেলও তার সেটে কোন পোজে সে দাঁড়াবে, নেক্সট কোন প্রিপারেশনটা তার মেন্টালি নেওয়া উচিত, সেখানে ফোকাস না করে হয়তো তার নেক্সট শ্যুটের মিটিং করছে, চ্যাট করছে ফ্রেন্ডদের সাথে। তো এই ধরনের কাজগুলি আমাকে আসলে খুব ডিস্ট্র্যাক্ট করে। তো তবে আলহামদুলিল্লাহ যে সবার ভালোবাসা বা সবার কাছে একটু সম্মান পাই বলে আমার সেটে আসলে সবাই এগুলি একটু মেনটেন করে। আদারওয়াইজ এই কাজগুলি আমার মনে হয় কোনো সেটেই করা উচিত না। কাজটাকে ভালোবেসে ওই দিন নিজেকে ওই সেটের মধ্যেই রাখা উচিত। রাইট। এখন যে কোয়েশ্চেনটা করব সেটা অনেকের কোয়েশ্চেন, আমার না, আমি আগেই বলে দিলাম আমার না, কিন্তু এটা অনেকের কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা আমার অ্যাকচুয়ালি করতে হবে। আপনার ক্যামেরায় বা আপনার ফ্রেমে ছেলেরা অবহেলিত, সবসময় মেয়েদেরকে দেখা যায়, মেয়েদের এত প্রায়োরিটিস কেন, কেন ছেলেদের কম, কেন তাদেরকে দেখা যায় না? আচ্ছা, ব্যাপারটা হ্যাঁ, প্রশ্নটা যুক্তিসঙ্গত এবং ধন্যবাদ প্রশ্নটা রাইজ করার জন্য। কারণ এই প্রশ্নটা আমার বিহাইন্ড দ্য সিনে আমার পিছনে অনেকেই তোলে, নিজেরা বানিয়ে উত্তরটা দেয়, যে কারণে আসলে যেটা আমি চাই না, সেটা আমি চাই যে সবাই জানুক। এক্স্যাক্টলি। তো এর জন্য সরাসরি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। যেটা হচ্ছে, আমি যখন পড়তে বিউটি ফ্যাশন নিয়ে কাজ করি, আমার পড়াশোনাটাই আসলে থাকে মেকআপ, কসমেটিক, ফ্যাশন। তো এই জায়গাগুলি না আসলে একটা মেয়ে মানুষকে নিয়ে যত বেশি কাজ করার জায়গা আছে, এবং মার্কেটে আমার কমার্শিয়াল কাজের ক্ষেত্রে আমার এঙ্গেজমেন্ট ক্লায়েন্ট
যত বেশি আমার ফিমেল রিলেটেড প্রোডাক্ট আসে, ছেলেদের প্রোডাক্ট কিন্তু তুলনামূলক অনেক কম আসে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে আসলে মাসে আমার 20 দিন বিজি থাকতে আমার ফিমেল আর্টিস্টদের নিয়ে। সেটা গেল একটা। আমি যেহেতু আসলে প্রচুর বিউটি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, মেকআপ রিলেটেড, তো দেখা যায় একটা মেয়েকে যত সুন্দর হেয়ার স্টাইল মেকআপ নিয়ে কাজ করার জায়গা আছে, ছেলেদের কিন্তু আসলে অতটা নেই। এটা গেল আসলে প্রথম একটা রিজন। আর দ্বিতীয়ত আরেকটা জায়গা আমি বলবো, কাজ করার ক্ষেত্রে একটা মেয়েকে আমি যত বেশি আগ্রহ দেখি যে ছবি তোলার ক্ষেত্রে, যে পুক করা, ভাইয়া একটা ছবি তুলতে চাই, ভাইয়া এরকম তুলতে চাই, আমার ওয়ার্ড্রোফ এটা আছে, অনলাইনে এটা কিনেছি, নিজের সম্পর্কে মানে একটা মেয়ে যত বেশি অ্যাক্টিভ থাকে, ছেলেদেরকে আমি আসলে অতটা বেশি আমি দেখি না। খুব কম, খুবই কম যাদের আসলে ওয়ার্ড্রোফ অনেক রিচ আছে, যাদেরকে নিয়ে কাজ করলে আমি একটা ভালো ছবি তুলতে পারবো। বা যেরকম আমি মনে করি একটা ছেলেকে নিয়ে শুট করার ক্ষেত্রে তাকে মেকআপ দিয়ে খুব বেশি সুন্দর করার কিছু নেই, তার নিজের মেইনটেইন করা, তার নিজের স্ট্রাকচার, তার হেয়ার স্টাইল, স্কিন, মানে এই জিনিসগুলি কিন্তু একটা ছেলেকে, একেবারে আমি কাজ করি না তার, আমার অনেক কাজ আছে, বাট যারা আছে আমার কাছে মানে খুব মেইনলি, সো তাদের খুব সিম্পলের মধ্যে আমি অনেক বিউটি শুট ছেলেদের সাথে করেছি। একটা ছেলে যখন দেখছি যে নিজের উপর যত্ন নিচ্ছে না, সে হয়তো ভাবছে যে আমি একটা ফটোগ্রাফারের কাছে গেলেই এডিট করে আমাকে আসলে সে একটা সুপার মডেল করে দিবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। একটা মেয়েকে যেরকম একটা সুন্দর লিপস্টিক দিয়ে, হেয়ার স্টাইল দিয়ে, কন্টাক্ট লেন্স দিয়ে, তার লুকস চেঞ্জ করে তাকে অনেকভাবে এক্সপেরিমেন্ট করা যায়, একটা ছেলেকে নিয়ে এক্সপেরিমেন্ট করার জায়গাটা কিন্তু খুব কম। কারণ সে সেলফ নিজেই কিন্তু একটা, মানে আমি বলবো যে একটা ছেলেকে এমনভাবে তৈরি করা উচিত, সে ক্যামেরা সেটে দাঁড়ালেই যাতে তার মানে এক্সট্রা অ্যাক্সেসরিজ, তার অনেক কিছু দরকার পড়ে না, যেটা একটা মেয়ের ক্ষেত্রে অনেক দরকার পড়ে। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে ছেলেরা নিজেকে একটু খুব কম যত্ন নেয়, একটা মেয়ে যত বেশি যত্ন নেয় এটা, আর ছেলেদের আগ্রহটা আমি আসলে খুব কম পাই। একটা মেয়ে নিজেকে পোর্টফোলিও করার জন্য তারা যেরকম একটা বাজেট মেক করে, মানে একটু একটু করে টাকা সেভ করে, একটা ছেলের কাছে আমরা খুব কম অফার পেয়েছি যে ভাইয়া, এটা সত্যি। তো যেই কারণে ওই জায়গা থেকে ছেলেদের সাথে আমার কাজটা কম হয়। আশা করি সবাই আপনারা জানতে পারলেন যে আপনাদের যে রফিক ভাই সম্পর্কে এত কোয়েশ্চেন্স, কেন উনি সারাক্ষণ মেয়েদের শুটই করে, ছেলেদের শুট কেন করে না, সেটার উত্তরটা আই হোপ আজকে আপনারা ক্লিয়ারলি পেয়েছেন। ট্রু, একটা মেয়ে যখন আসলে সেটে আসে দেখি 2-3টা লাকেজ নিয়ে আসে, কিন্তু একটা ছেলে ঘাড়ের মধ্যে একটা মনে হয় সে জিমের 2টা গেঞ্জি, 2টা ভার্সিটিতে যাওয়ার মতো জাস্ট একটা ভালো স্যুট থাকে না, একটা ভালো মানে ওয়ার্ড্রোবটা রিচ থাকে না। তো তখন আসলে ফ্যাশন ফটোগ্রাফারের জায়গা থেকে আমার আসলে ওকে নিয়ে খুব বেশি কিছু করার কি করব সেটাই আসলে বুঝে পাওয়াটা একটু ডিফিকাল্ট। তবে আমি বলবো এই জায়গায় আপনাদের দায়িত্ব অনেক আছে, যেহেতু আপনি ফ্যাশন সেক্টর স্টাইলিস্ট, ফ্যাশন ডিজাইনার, এটা আসলে আপনাদের একটা এই জেনারেশনকে গ্রুমিং করার দায়িত্বটা আপনাদের। চেষ্টা করছি, দেখি ভবিষ্যতে কি হয়। আপনার সাথে আমরা কয়েকজন স্টাইলিস্ট রেগুলারলি কাজ করছি। অনেক ফটোগ্রাফার আছে যারা অনেক কাজ করছেন, অনেক ভলিউমে কাজ করছেন, অনেক বড় বড় কাজ করছেন। সেই ক্ষেত্রে একটা জিনিস প্রায় দিন দেখা যায় এখন, সেটা হচ্ছে ফটোগ্রাফাররা যখন ক্লায়েন্টদের সাথে মিটিং করে তখন তারা বলে থাকে জেনারেলি যে স্টাইলিস্ট কোরিওগ্রাফারের কোনো প্রয়োজন নাই। আপনার কি মনে হয় একটা শ্যুটের পেছনে বা একটা শ্যুটের ক্ষেত্রে একটা স্টাইলিস্ট ফ্যাশন ডিরেক্টরের কি আদৌ প্রয়োজনীয়তা আছে, বা থাকলে সেটা কতটুকু? আসলে কেউ যদি নিজেকে ওয়ান ম্যান ওয়ান শো মনে করে, এটা আসলে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি, আমি এই সেক্টরে বহু বছর কাজ করেছি। আমার ক্রিয়েটিভ আইডিয়া থাকতেই পারে, আমার কোরিওগ্রাফি সেন্স থাকতেই পারে, স্টাইলিং সেন্স থাকতেই পারে, দ্যাটস ডিফারেন্ট, এবং এটা থাকাটা জরুরি একজন ফ্যাশন ফটোগ্রাফারের জায়গা থেকে। বাট এর মানে এই না যে প্রত্যেকটা জিনিস আমি একা নিজ হাতে এক্সিকিউট করব। আমার কাছে মনে হয় যে একটা ফটোগ্রাফারের, সে যখন ফটোগ্রাফার হিসেবে নিজেকে একটা শুটে রোল প্লে করছে, তার ক্যামেরা অ্যান্ড লাইটের পিছনেই থাকাটা তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আদার সাইড সে যদি একজন, এখন আমরা অনেকেই দেখছি যে ফুল প্রোডাকশন নিচ্ছে, প্রোডাকশন ফলো আপ দিচ্ছে, স্টাইলিং দেখছে, তো আমি জানি না আসলে তারা হয়তো সুপারম্যান, বাট আমি ফটোগ্রাফার হয়ে থাকতে চাই। তো এত বেশি সুপারম্যান হলে যেটা হয় কি, একটা সময় ইন্ডাস্ট্রিটা হোঁচট খাবে। একটা সাপোজ আমি যদি বলি, একটা মডেল, এখনকার একটা নায়িকা, একটা মডেল, একটা যে কোনো মেয়ে, তারা কিন্তু খুব ভালো মেকআপ নিজেরা নিজে করতে পারে। এখন সে যদি বলে সেটা আমার মেকআপ আর্টিস্ট লাগবে না, আমি নিজেই করতে পারি, ব্যাপারটা যেমন একটু অশোভনীয় দেখা যায়। আমার কাছে মনে হয় অবশ্যই একটা স্টাইলিস্ট, একটা কোরিওগ্রাফারের দরকার আছে। আমি ফটোগ্রাফার হিসেবে আমি নিজে অনেক কাজ নামাই, আপনারা দেখেন, যেখানে হয়তো কোনো স্টাইলিস্ট বা কারো ক্রেডিট থাকে না, কিন্তু আমার অনেক কাজে কিন্তু আমি আসলে স্টাইলিস্ট ছাড়া চিন্তাই করতে পারি না, একজন কোরিওগ্রাফার ছাড়া ভাবতেই পারি না। ইভেন তো আমি একা প্রোডাকশন নামাতে পারি, তারপর অনেক সময় আমার মনে হয় একটা থার্ড পার্টি কাউকে আমার প্রোডাকশনটা দিয়ে দেওয়া উচিত।
মানে সব টাকা আমি একাই খাবো, একাই ইনকাম করবো, এটা আসলে আমার কাছে একটু অযৌক্তিক মনে হয়। আমার মনে সিচুয়েশন ডিমান্ডে সবার সাথেই কাজ করতে হবে, এটা রিজিড থাকা। আমিও অনেক সময় স্টাইলিশ ছাড়া কাজ করি, অনেক ছোট ছোট কাজ মনে আই ক্যান হ্যান্ডেল, এখানে আসলে প্রয়োজন নাই বা আমার এই চিন্তাটা। বাট একটা স্টাইলিস্টের যেখানে থাকা দরকার সেখানে অবশ্যই তাকে রাখতে হবে। যেখানে একটা কোরিওগ্রাফারের, কারণ আমি হয়তো আমার স্টাডি করছি আমার ক্যামেরা লাইট এগুলি নিয়ে, আমি হয়তো অনেক ফ্যাশন ট্রেন্ড নিয়ে আমি নিজেও জানছি না, যেটা পড়াশোনা হয়তো একজন স্টাইলিস্ট জানে, কোরিওগ্রাফার জানে, তো তার হেল্প নিতে আমার তো এখানে ছোট হওয়ার কিছু নেই, বা তার হেল্প লাগলে অবশ্যই নিতে হবে। আপনাদের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি আছে, ক্ষেত্রে আপনি স্টাইলিশ চাইলে নিতেও পারেন, না নিতেও পারেন, কিন্তু আমাদের কথা চিন্তা করেন, স্টাইলিশ আমাদের তো আসলে কোনো রকম উপায় নেই, ফটোগ্রাফার আমাদেরকে নিতেই হবে। ট্রু ট্রু ট্রু। আমার ক্ষেত্রে হয়তো আপনার সাথে আমার অনেক কাজের অভিজ্ঞতা আছে। আপনি একটা জিনিস দেখেছেন যে আমি বিনয়ের সাথে যদি আপনার কোনো কিছু ভালো না লাগে আমি কিন্তু বলার ট্রাই করি। অফকোর্স, হ্যাঁ হ্যাঁ রফিক, হ্যাঁ, নট আসলে আমি সিনিয়র, আমি খুব আপনাকে ডোমিনেট করছি সেইভাবে না, বাট বলারও একটা অ্যাপ্রোচের ব্যাপার আছে। বাট আমি আপনাকে কারেকশনটা না দিয়ে আমি অন্য জায়গায় আপনার কারেকশনটা দিব, এটা কিন্তু একটা খুব ব্যাড প্র্যাকটিস। যে আমি তুষারের সাথে কাজ করেছি না, এই জিনিসটা ভালো লাগে না, এই জিনিসটা আসলে আমার মনে হয় হওয়া উচিত না। প্রত্যেকটা শো এর মতো আমাদের শোতেও কমন কিছু জিনিস আছে, যেটার মধ্যে একটা হচ্ছে র্যাপিড ফায়ার, বাকিগুলো একটু আনকমন। র্যাপিড ফায়ারটা দিয়ে শুরু করতে যাচ্ছি, করব কি? ওকে প্লিজ। আমি একটু স্টিফ মানুষ, আমি জানি না কতটুকু কি। না না, অফকোর্স আপনার মধ্যে ফায়ার আছে দেখি র্যাপিড ফায়ারটা আপনি করতে পারবেন ডেফিনেটলি। প্রিয় লেন্স 85। কালার না ব্ল্যাক এন্ড হোয়াইট? অফকোর্স ব্ল্যাক এন্ড হোয়াইট। ছবি তুলতে গিয়ে সবচেয়ে অদ্ভুত মুহূর্ত? কারেন্ট চলে যাওয়া। সবার জন্যই। ফটোশুটের সবচাইতে ফেভারিট সিজন? উইন্টার। স্টুডিও অর আউটডোর? স্টুডিও। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। শাবনাজ সাদে ইমি অ্যাজ আ মডেল অর আজরা মাহমুদ অ্যাজ আ মডেল? খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি দুজনের সাথেই কাজ করেছি, দুইজনের আউটপুট একদম দুই রকম গল্প বলে, তো ওইটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমার যেহেতু একটু ডার্ক টোন পছন্দ, সো ওই জায়গা থেকে আজরা মাহমুদ। স্টাইলিস্ট মাহমুদুল হাসান মুকুল, গৌতম সাহা, আশিকুর রহমান পনি, কাকে বেছে নেবেন? এখানে আসলে চ্যালেঞ্জ, কারণ আসলে তিনজন তিন সেক্টরে। গৌতম দা, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আসলে সবার জন্য, গৌতম দার কাজটা একটু এথনিকে, উনার জনপ্রিয়তা, উনার কাজ একরকম সবাই পছন্দ করে। মুকুল আমরা ফ্যাশন ক্যাম্পেইন, ওয়েস্টার্ন, গ্ল্যামার এই জায়গাগুলিতে খুব বেশি দেখি। আমার মুকুলের সাথে সবচেয়ে বেশি কাজ করা হয়। সো মুকুল, যেহেতু গৌতম দাকে আলাদাভাবে কাজ করা পাই না, উনাকে উনি আইসে এঙ্গেজড। রফিক ভাই, তিনজনের নাম বলবো, তিনজনের কাছ থেকে আপনি কি দিবেন এবং কি নিবেন সেটা আপনার আমাদেরকে একটু বলতে হবে ক্যামেরার সামনে। ওকে। চঞ্চল মাহমুদ, উনার কাছ থেকে আমি আসলে যেটা আমি নিব, উনার একটা লাইফস্টাইল, উনার কাজের একটা আলাদা স্টাইল আছে, উনার একটা পশ, একটা এলিট। মানে আমি যখন প্রথম উনার স্টুডিওতে গিয়েছিলাম, সো আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, যে একটা ফটোগ্রাফি স্টুডিও এরকম হতে পারে। সো উনার এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তো ওই জিনিসটা আমি আসলে ওনার কাছ থেকে পিক করবো, আর উনারকে দেওয়ার জন্য মানে আমার জায়গা থেকে অলওয়েজ রেসপেক্ট। রিয়াদ আশরাফ, খুব কম কথা বলে, কাম অ্যান্ড কুল, ঠান্ডা মাথায় চুপি সারে চমৎকার চমৎকার কাজ করে। ওনার কাছ থেকে আপনি কি দিবেন, কি নেবেন? অনেক অনেক ভালোবাসা, আর নিতে গেলে আমি ও অনেক ইন্ট্রোভার্ট, আমারও মনে হয় আমি মাঝে মাঝে অনেক বেশি অ্যাক্টিভ, আমার ওর কাছ থেকে শেখার যেটা আছে, আমাকে একটু সাইলেন্ট হওয়া উচিত। আবু নাসের, আমার সমসাময়িক, আমরা একই সাথে একদম ফ্যাশন ইন্ডাস্ট্রিটা একসাথে জার্নি করেছি খুব চমৎকারভাবে ওই সময়টায়, যদি উনি আমার সিনিয়র, আমার অনেক বড় ভাইয়ের মতো। উনার বোল্ডনেসটা আমার কাছে খুব ভাল লাগে, খুব স্পষ্টবাদী, যা বলেন কেউ পছন্দ করুক আর না করুক মুখের উপর বলেন, এই জিনিসটা খুব ভালো লাগে। ওনার কাছ থেকে আপনি কি দিবেন, কি নেবেন? অ্যাজ ওয়েল উনার জন্য আমার রেসপেক্ট আছে। আমরা ওই সময় যখন কাজ করি, একদম আমার স্ট্রং কম্পিটিটর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে নাসির ভাই, বাট তারপরেও আমি ওই সময় যদি উনার কাছ থেকে আমার শেখার মতো, এবং আমরা একটা খুব ভালো জার্নি দিয়েছি, কারণ উনিও ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে। ইন্ডাস্ট্রি ক্ষতি হয় বা ইন্ডাস্ট্রি ফল করে,
ওই জায়গাটায় উনি যেমন কাজ করে নাই, তো এটা আমাকে অনেক ভালো একটা ভাইব দিয়েছে, যে কারণে উনার প্যারালালে আমিও খুব সুন্দরভাবে জাম্প করতে পেরেছি। সো উনার কাছ থেকে নেওয়ার ফলে আমি বলবো উনি আসলে খুব ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরে কাজ করার ট্রাই করতেন। এই জিনিসটা আমি এখনো উনার এই জিনিসগুলি ফলো করি। আর দিতে গেলে অ্যাজ ওয়েল, যেহেতু উনি আমার বড় ভাই, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। অনেক সুন্দর র্যাপিড ফায়ার ছিল রফিক ভাই, অনেক কিছু জানলাম আরও একবার আপনার কাছ থেকে র্যাপিড ফায়ার সেকশনের মাধ্যমে। রফিক ভাই, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, কে কে আছেন এবং আপনার পরিবারের সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই। আমরা জানি যারা আপনার সাথে কাজ করি, কিন্তু দর্শক হয়তো জানেন না, তার উদ্দেশ্যে যদি একটু বলতেন। ডেফিনেটলি আই এম ম্যারিড। 2011-তে আমি বিয়ে করি। আমার একটা কন্যা সন্তান আছে, মাশাআল্লাহ ওর এখন 13+। ও ওয়াও। সো সাথে মা আছে, বাবা নেই, এই তো। একটা কোয়েশ্চেন আমি আপনাকে করতে চাই, যেটার অফ ক্যামেরায় আমি পারমিশন নিয়ে নিয়েছি। আপনি একজন হ্যাপি ফ্যামিলি ম্যান, রাইট? আচ্ছা, তারপরেও আপনি এত এত সুন্দর সুন্দর মডেলস, এত নায়িকা, বিভিন্ন সেক্টরে এস্টাবলিশ ওমেনদের সাথে কাজ করেন যারা খুবই বিউটিফুল, প্রত্যেকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি আপনার ফ্যামিলিতে বা ভাবির উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে? ওকে, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। খুব সুন্দর একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমরা যেহেতু অনেক আগের থেকে আমার এই কাজের জার্নি, আমার এই কাজের সাথে সম্পৃক্ততা, তো আমাদের পরিচয় সম্পর্কের আগের থেকেও জানে আমি আসলে কোন সেক্টরটাতে কাজ করি। তো এবং আমার কাজ এবং আমি ব্যক্তি রফিক দুইটাকে কিন্তু আলাদাভাবে জাজ করে। রাইট। যে আমি ব্যক্তি রফিক, আমি কি পছন্দ করি, আমার কেমন, আর কাজের জায়গা থেকে আমি কতটা লাউড হতে পারি, কাজের জায়গায় আমি কতটা এক্সট্রিম যেতে পারি, ওটাও খুব ভালো করে জানে। তো যেহেতু ব্যক্তি রফিককেও ভালো করে চেনে, তো যে কারণে আমার কাজ, ইন্ডাস্ট্রিতে চলাফেরা, এই জিনিসগুলি নিয়ে ওর কোনো আসলে প্রবলেম হয় না, আর আমিও মেনটেন করার চেষ্টা করি। রফিক ভাই, আপনি যদি অভয় দেন, পারমিশন দেন এবং অ্যালাউ করেন, তাহলে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই। কোয়েশ্চেনটা আসলে আমি আপনাকে করছি জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, যেটা অনেকের পিছনের বা মনের প্রশ্ন হতে পারে। আমাদের রিনাউন একজন অভিনেত্রীর সাথে আপনার ছোট্ট একটা কন্ট্রোভার্সির কথা আমরা শুনেছিলাম অনেক আগে, একটা অ্যাফেয়ার বা এই ধরনের কিছু। আমি ওনার নামটা আসলে নিতে চাচ্ছি না পাবলিক প্ল্যাটফর্মে, কিন্তু এই কথাটা কতটুকু সত্যি? আপনি একজনের কথা বলেছেন, আমি তো বহু মানুষের সাথে শুনেছি। বহু মানুষের সাথে শুনেছি, কিন্তু ওই ব্যাপারটা আসলে খুব একটু বেশি স্ট্যাবলিশ হয়তো ছিল। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের কাজের কারণে সবার সাথে প্রচুর মিশতে হয়, প্রচুর কাজ হয়, তো ওই সম্পর্কটা আসলে থাকতেই হবে। এটা ছাড়া আসলে আমরা এই সেক্টরে কাজ করাটা সো ডিফিকাল্ট। আর স্পেশালি একজন দুইজনের সাথে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, জায়গাটা আসলে একটু জটিল হয়ে যায় বলতে গেলে। বাহিরের মানুষ যখন কন্ট্রোভার্সিটা করে, তো তাদের পয়েন্ট অফ ভিউটা একটা থাকে, আর ইন্ডাস্ট্রির ভিতরে যখন করে এটার পয়েন্ট অফ ভিউটা আরেকটা থাকে, কারণ ইন্ডাস্ট্রির ভিতরের মানুষরা কিন্তু ট্রুটা জানে। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে যে আসলে দুই একজন থাকে না, একটু জেলাস হয়ে একজনকে ছোট করার জন্য করা। তো দেখা গেছে আমি যখন তাকে নিয়ে প্রচুর কাজ করি একদম নতুন অবস্থায়, ওই সময় অনেক সিনিয়র আসলে এটা পছন্দ করেনি। আচ্ছা। হ্যাঁ, কারণ সে তখন প্যারালালি তাদের ভালো ভালো কাজগুলি সে করছিল, এবং ক্লায়েন্ট ডিমান্ডের কারণে তার সাথে আমার রেগুলার কাজ হতো। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমার সম্মানের পিছনে একটা কাজ হচ্ছে, আমি কখনো কাউকে ফোর্স করি না, মডেল হিসেবে কাউকে পুশও করি না। আমার কাজ হচ্ছে একটা ভালো ছবি তুলে দিই, ক্লায়েন্ট যাকে সাজেস্ট করে, আই নেভার, যে কেউ কখনো বলতে পারবে না কাউকে আমি সাজেস্ট করেছি বা কারোর জন্য কোথাও রিকোয়েস্ট করেছি। তো এটা আমি আসলে ছেড়ে দিই, আমার কাজটা আমি একটা ছবি তুলে ছেড়ে দিই, তাকে ক্লায়েন্ট যত পছন্দ করে সে তত বেশি মার্কেটে কিন্তু ফরওয়ার্ড হয়। তো দেখা গেছে যে তার জন্য কাজের কল অনেক বেশি আসতো, এটা হচ্ছে তার যোগ্যতার কারণে। তো ওই সময়টায় দেখা গেছে যে সবার হয়তো ধারণা যে আমি ওকে নিয়ে প্রচুর কাজ করছি, যেটা সো কল্ড আমাদের মিডিয়াতে প্র্যাকটিস, একটু বায়াস থাকলে হয় না যে ওকে আমার ভাল লাগে, আমি সারাদিন ওকে নিয়ে কাজ করতো। এটা মানে অনেকে এটাকে আর কি জোর করে এটাকে একটি স্টোরি তৈরি করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা আসলে এটার কোনো
চিহ্ন ফোটা মাত্র নেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রির কোর মানুষ যারা, তারা সবাই জানে ওই সময় তার সাথে কার কার অ্যাফেয়ার ছিল, তার কখন কার সাথে ব্রেকআপ হয়েছে, সে কোথায় ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছে আর আমি কোথায়, এটা সবাই জানে, ট্রুথ সবাই জানে, কিন্তু তারপরও এটা জোর করে দেওয়া। আর আরেকটা ব্যাপার হয় যে যারা মিথ্যা শুনতে পছন্দ করে বা আমাকে অপছন্দ করে, তারা হয়তো এই গল্পগুলিকে লুফে নেয়, তাদের কাছে হয়তো মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা মানুষটা হয়তো এইরকম, বা হয়তো একটা মেয়েকে ছোট করার জন্য যে ওর হয়তো যোগ্যতা নাই, উনার কারণে ও কাজটা পাচ্ছে। আসলে না, একটা আর্টিস্ট তার যদি যোগ্যতা না থাকে, একজনের পছন্দের কারণে ওই আর্টিস্ট কোন ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটি বা আর্টিস্ট হতে পারে না। হ্যাঁ, সে হয়তো আমার ঘরে আর্টিস্ট হতে পারবে, আমার চোখের নায়িকা হতে পারবে, কিন্তু ইন্ডাস্ট্রিতে সে নায়িকা হতে পারবে না। ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার জন্য তার ইন্ডাস্ট্রি সবার চোখের নজর কাটতে হবে, তো তার মধ্যে যদি যোগ্যতা থাকে। আর আরেকটা ব্যাপার বললাম যে কারোর সাথে যে আমার স্পেশাল কোনো সম্পর্ক থাকতো, তাহলে তার সাথে কিন্তু এখন আমার কাট আপ সম্পর্ক বা ব্রেকআপ থাকতো, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এত বছর ধরে আমাদের জার্নিটা আছে বিকজ অফ এখনো আপনারা রেগুলারই কাজ করছেন, ইন বিটুইন আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলা নেই। তো যারা আসলে এটা নিয়ে অনেক কথা এত বছর বলে এসছেন, তাদের জন্য একটা মনে হয় এখন বিরতির সময় হয়ে গেছে, যে আপনারা এবার থামেন। আসলে তার উত্তরটা আগের থেকেই জানতো, বাট তারপরও ব্লেম দিতে অনেকে পছন্দ করে, এটা মনের শান্তি। কিন্তু থামানো আসলে তাদের হয় নাই। এই শো এর মাধ্যমে হয়তো তারা একটু বিরতিতে যেতে পারে আপাতত। আই থিংক সো। আমাদের একটা ইন্টারেস্টিং সেগমেন্ট আছে রফিক ভাই, সেটা হচ্ছে শর্ট অর স্কিপ। আমি আপনাকে কিছু পয়েন্টস বলবো, আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, আমি আসলে খুব নরম সরম মানুষ, বাট এই চ্যালেঞ্জগুলো আমি এনজয় করছি। খুবই ইজি, এটা আপনি চাইলে উত্তর দিতে পারেন আর স্কিপ বলতে পারেন, শিওর, ডিপেন্ডস অন ইউ। বৃষ্টির মধ্যে ফটোশুট, স্কিপ। ভোর 5টায় কুয়াশার মধ্যে ফটোশুট, আই লাভ টু ডু ইট। হেভি মেকআপ প্লাস লো লাইট, স্কিপ। মডেল যদি শুটিং এর মধ্যে ফোন চালায়, বাদ। মডেল নতুন, পোজ জানে না, একদমই না। মডেল প্রফেশনাল কিন্তু সেটে অনেক দেরি করে আসে, প্রশ্নই আসে না। ফ্যাশন হাউসের মালিকের শালি মডেল হতে চায়, আমার ফোন বন্ধ। একসাথে 10 জন মডেলের গ্রুপ শট করব। লোকেশন সুন্দর কিন্তু ইন্টারনেট নাই, ব্যাপার না। মডেল আছে, রাইট প্রোফাইল ভালো, এটা শুট করো কিন্তু লেফট প্রোফাইলে যেও না, রেস্ট্রিকশন, বাদ দিব। ভিড়ের মধ্যে পাবলিক প্লেসে ফটোশুট, অ্যাভয়েড করি। পুরো শ্যুটটাই মোবাইল দিয়ে, কমফোর্টেবল না আমি। ইন্টারনেট থেকে নামানো রেফারেন্স নিয়ে কোরিওগ্রাফার যখন বলে এইটাই আমি চাই, কিন্তু সেট মডেল অ্যারেঞ্জমেন্টের কোনো মিল নাই, নো। ক্যামেরা দিয়ে এমন ছবি তুলেন যাতে আমাকে স্লিম লাগে, এই ব্যাপারে আমি মাস্টার না। আল্লাহ রফিক ভাই আমি যে মোটা। একদমই না, আমি আসলে সবাইকে ইন্সপায়ার করি যে রিয়েল লাইফে মডেল যে স্ট্রাকচার সেটা মেনটেন করার জন্য ডোন্ট টেকনোলজির উপর নির্ভর হওয়া। এই রাউন্ডটা করে রফিক ভাই আমি অনেক মজা পেলাম, কারণ কি জানেন, কারণ এটা আমারও অনেক কাজে লাগবে। নেক্সট আমি ভীষণ মজা পেয়েছি। হ্যাঁ, প্ল্যান করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে আমার। নেক্সট আরেকটা সেগমেন্টে কি আমরা যাব প্লিজ রাউন্ডে? ওকে, আমাদের এই সেগমেন্টটাতে আমরা আপনার কাছ থেকে আরো নতুন কিছু জানতে চাই, নতুন কিছু জানতে পারবো আমি আশা করি। আমাদের এই সেগমেন্টটা হচ্ছে লেন্স ভার্সেস লাইফ। এখানে দুইটা অপশন থাকবে, আমরা প্রত্যেকটা পয়েন্টে দুইটা করে অপশন দিব, তো ওই অপশনটা থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটাকে বেছে নেবেন। এক সপ্তাহ একটা খুব সুন্দর লোকেশনে ফটোশুট কিন্তু ক্লায়েন্ট পছন্দ না, নাকি এক সপ্তাহ ছুটি পাহাড়ে ঘোরা ক্যামেরা ছাড়া? আমি দ্বিতীয় অপশনটাই পছন্দ করব। ক্যামেরা ছাড়া একটু মন খারাপ লাগবে, বাট তারপরও সেটা এনজয় করব, কিন্তু একটা সুন্দর লোকেশনে যদি ক্লায়েন্ট আমাকে প্যারা দেয়, তার টেস্ট যদি ভালো না হয়, সুন্দর লোকেশনের কি ভ্যালু আছে? রাইট, সত্যি। পুরস্কার পাওয়া একটি ফটো নাকি ভালোবাসার মানুষ দ্বারা তোলা একটি অসাধারণ ছবি? অবশ্যই দ্বিতীয়টি, ভালোবাসার, যেখানে ভালোবাসা থাকে ওই জিনিসটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর, অমূল্য। ট্রু। শুটের বাজেট ভালো কিন্তু ক্লায়েন্ট পছন্দের না, নাকি বন্ধুর বিয়েতে ফ্রি ফটোশুট? যেহেতু ওয়েডিং করি না, সো প্রথমটাও পছন্দ না, দ্বিতীয়টা আই এম নট কমফোর্টেবল। তার বন্ধু বান্ধব, ফ্যামিলি, ওকে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ক্লায়েন্ট বাজে হলে জবাবদিহি তাদের আন্ডারে অ্যাকসেপ্ট করতে পারবো না। রাইট। মডেল সুন্দর কিন্তু আনপ্রফেশনাল, নাকি মডেল পেশাদার কিন্তু দেখতে মোটামুটি অ্যাভারেজ? প্রফেশনালিজমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু সুন্দর কিন্তু আনপ্রফেশনাল, প্রফেশনাল জায়গায় তার আসলে কোনো স্থান নেই। সো দ্বিতীয়টা। রাইট। ক্যামেরার মেমোরি কার্ড হারিয়ে যাওয়া নাকি ডেটিং এর সময় এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হওয়া? আচ্ছা, ক্যামেরা আসলে মেমোরি কার্ড না থাকা মানে আমার ক্যামেরা একদম ইউজলেস। আর এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হওয়ার কোনো চান্স নাই, তাকে আমি নিজেই কখনো দেখি নাই। বা আপনার এক্স গার্লফ্রেন্ড তো আপনার ওয়াইফ, তাকে তো আপনি সাথে নিয়ে ঘুরছেন, ডেটে গেলে তো তার সাথেই যাবেন। ট্রু। রাইট। শুটে লেটে আসা মডেল নাকি টাইমলি এসে মেকআপ করতে লেট করবে 3 ঘন্টা সেই মডেল? দুইটাই আমার জন্য আসলে মানে খুব অপছন্দনীয়। কারণ দেরি হতে পারে, সেটার যদি কারণ থাকে নাইস, কিন্তু সে স্বভাবগত কারণেই সবাইকে বসায় রেখে দেরিতে আসতে পছন্দ করে এমন জিনিস আমি নিতে পারি না, আমার আসলে পছন্দ না। আবার অনেকে আছে যে অপ্রয়োজনীয় মেকআপে ভিতরে ঢুকেছে, কিন্তু মেকআপ রুমে অর্ধেক মিটিং সারছে, অর্ধেক কাজ করছে, পুরো টিমকে বসায় রেখেছে। সেটাও আমার জন্য আসলে হজম করাটা সো ডিফিকাল্ট। তারপরে আমি বলবো যে সে যদি সেটে অন টাইমে আসে, ভিতরে একটু টাইম কিল করে, সেটা আমার জন্য প্রথমটার থেকে বেটার, কারণ আমি ওখানে দাঁড়ায় থেকে তাকে বের করে আনতে পারবো সেটে। রাইট, এরকম হয়েছে কিন্তু আমাদের অনেক শুটে হয়েছে এরকম। ভালো লাগলো, এই সেগমেন্টটাতেও অনেক কিছু জানতে পারলাম যে আপনার চিন্তাধারা বা মতামত কিরকম এইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে। তো আমরা নেক্সট আরেকটা সেগমেন্টে কোয়েশ্চেন করতে চাই, বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একজন ফটোগ্রাফারের জায়গা কতটা পরিবর্তন হয়েছে? এটা আসলে একটু স্যাড যে আসলে এই সেক্টরে এখন কর্মসংস্থান অনেক হয়েছে, অনেকে অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ দেখছি, কিন্তু আমরা যেই সময়টায় কাজ করেছি, একটা বাংলাদেশকে চ্যালেঞ্জের নিয়ে আমরা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিটাতে যখন একটা মোড় ঘুরিয়েছি, ওই জায়গা থেকে এখন আসলে আমাদেরকে কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জ হচ্ছে। কারণ একটা সেক্টরে যখন অনেকে চলে আসে, তখন সবাই যেটা করে চিপ ভার্সনটাকে দিয়ে আগানোর চেষ্টা করে। আমাদের একটা প্রবণতা আছে যে আমরা আসলে রিপ্লিকা বা কপি ভার্সনকে কিনতে অনেক বেশি পছন্দ করি। অরিজিনাল রোলেক্স না থাকলেও মানে ভার্সন রোলেক্স দিয়ে শখ মেটানোর চেষ্টা করি। তো এতে করে হয় কি, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একটা ক্ষতি হয়। হ্যাঁ, যে ধরেন এখানে আমি নাসের, রিয়াদ বা রফিককে নিতে পারছি না, বাট ওর কাছাকাছি কে কাজ করে, কে কমে বেশি ছবি আমাকে তুলে দিতে পারবে। হ্যাঁ, তাদেরকে যখন এনে কাজ করা হয়, তখন দেখা যায় যে তার জায়গাটা সার্ভাইভ হয়, কিন্তু ইন্ডাস্ট্রিটা কিন্তু পড়ে যায়। কারণ ওই ছেলেটা ততটুকুই দিতে পারছে সেই সিনিয়রদের কাছ থেকে যতটুকু দেখেছে, এরপরে কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ওর লিড দিতে পারে না। তো ওই জায়গাটা কিন্তু এটা আসলে আমাদের জন্য একটা ক্ষতির জায়গা লং টার্মে। একটা সময় দেখা যাবে যে একটা সময় পরে ক্রিয়েটিভ সেক্টরটাই থাকবে না, হয়তো শুধু ক্যামেরাম্যান থাকবে, ফটোগ্রাফার থাকবে না। রাইট, দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন ক্যামেরাম্যান এন্ড ফটোগ্রাফার। এটাই মানুষ বুঝে না। ডেফিনেটলি, যার হাতে ক্যামেরা কারণ আপনি একজনকে হায়ার করে এনে টাকা দিয়ে তাকে গাইড করছেন, তাকে দিয়ে তুলাচ্ছেন, তাকে ইভেন তো আমি অনেক জায়গায় শুনেছি যে মানে অনেক কোরিওগ্রাফার তাকে লাইট শেখায় দিচ্ছে, তাকে ক্রপিং শেখায় দিচ্ছে। এটা হয়েছে আমি দেখেছি। হ্যাঁ, এটা আমি আর কি কাউকে ছোট করার জন্য আমি বলছি না, বাট ফটোগ্রাফারকে ফটোগ্রাফারের জায়গাটা নিজেকে জানতে হবে। তো সে যখন ইভেন তো অনেক ক্লায়েন্টও আছে যে এসে তাকে আইডিয়া দিচ্ছে, তো আইডিয়া আমার নিতে কোনো সমস্যা নেই যদি তার কাছ থেকে শেখার মতো তার ওই যোগ্যতা থাকে। কিন্তু থার্ড পার্টি একজন এসে আমাকে গাইড করবে যার যেটার উপর নলেজ নাই, যেটার উপর তাকে ইন্ডাস্ট্রি চেনে না, সো ওই জায়গাটা আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারি না। রফিক ভাই, আপনার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্যে যদি আমি বলি আপনাকে বলতে, আমাকে বা আমার দর্শকদেরকে, যে আপনার সবচাইতে পছন্দের প্রজেক্ট হিসাবে আপনি কোনটিকে বেছে নেবেন এবং কেন? ওকে, আমি এখানে একটু ভিউয়ার্সদেরকে জানানোর জন্য একটু বড় করে আমি উত্তরটা দিচ্ছি। একটা সময় ছিল, এখন যেরকম আমরা ঈদ, পহেলা বৈশাখ, নতুন বছর, পূজা আসলে আমরা অনেক কাপড়ের বুটিকের শ্যুট করি। একটা সময় কিন্তু আমরা প্রচুর মিউজিক অ্যালবাম রিলিজ হতো। ঈদ মানে একটা নতুন অ্যালবাম আসা, হ্যাঁ, একটা নতুন গানের সিডি বা ওর ক্যাসেট আসা। তো ওই ক্ষেত্রে আমরা আসলে প্রচুর পোস্টার শ্যুট করতাম। ওই সুবাদে আমার অনেক বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য গায়ক গায়িকা প্রচুর কাজ করা হয়েছে। আমার প্রচুর কালেকশনে আমার সিডি, প্রচুর বুকিং পড়ে যেত যে জাস্ট পোস্টার শ্যুট, সিডি কভার শ্যুট। তো সবার সাথে আমার কাজ হয়েছে।
একজনের সাথে আমার কখনো কাজ হয়নি, সেটা হচ্ছে জেমস ভাই। ওকে। তার সাথে আমার কখনো কোনো প্রজেক্টে কাজ করা হয়নি, তার কোনো সিডি অ্যালবামের জন্য শুট করার সৌভাগ্য হয়নি। তো সামহাও এই গুণী মানুষটি ক্যামেরার সাথে কানেক্টেড, উনি আবার খুব ছবি তুলতে পছন্দ করেন। তো ওই সুবাদে তার সাথে আমার পরিচয়। তো প্রায় জেমস ভাইয়ের সাথে আমার ক্যামেরা নিয়ে টেকনিক্যাল ইস্যুজে কথা হয়। তো ওই জায়গা থেকে করোনার মধ্যে যখন আমরা সবাই গৃহবন্দী, ওই সময় অনেক পরে একবার ভাইয়ার সাথে দেখা করতে গেলাম, দেখলাম তখন জেমস ভাই দাড়ি টাড়ি রেখেছে। সো বলছিল যে আমি কেটে ফেলবো, এখন তো কাউকে অ্যালাউ করা যাবে না, নাপিত বা সবকে, মানে এই মুহূর্তে কাটিং সেলুনেও যাওয়া যাবে না। তো পরে আমি খুব মানে অনুরোধ বিনয় অনেক বলে একটা দিন আমি রাজি করেছি যে এই অবস্থায় এই লুকে আমি আপনার একটা ছবি তুলতে চাই। তো এবং মানে সবাই জানেন জেমস ভাই মানে উনি উনার মুডের উপর ভীষণ চলেন। তো অনেক অনুরোধ বিনয় পর উনি আমাকে জাস্ট বলল আচ্ছা ঠিক আছে নে চল, মানে তোর ক্যামেরা নিয়ে আয় আজকে। তো তখন আমি একটা উনার পোর্ট্রেট তোলার সুযোগ পাই, যেটা আইস টুডে কভার করেছিল, অবশ্যই জেমস ভাইয়ের অনুমতি নিয়ে। তো সেই কাজটা আসলে বাংলাদেশে মানে উনার যে এই পরিমাণ লাভার, উনার যে এই লেভেলের ফ্যান ক্রেজ, মানে আমি ঢুকছিলাম আর দেখছিলাম যে প্রচুর ইয়াং ছেলে মেয়েদের প্রোফাইলে উনার ছবিটাকে সবাই প্রোফাইল করে রেখেছে, মানে এটা একটা বিরল। হ্যাঁ, এটা একটা মানে আমি মানে আমার কাজ যখন আমি দেখছি যে আমার অনেক ভালো কাজ আছে, বাট আমি কখনো এত প্রোফাইল কাউকে করতে দেখিনি। তো প্রচুর আমাকে নক আসতেছে সব উনার ছবি দিয়ে। তো এটা আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং, একটা খুব মানে কি বলবো যে নিজেকে নিয়ে গর্ব করার মতো একটা কাজ ছিল। এবং সেদিন আমি উপলব্ধি করতে পেরেছি যে উনাকে শুধু উনার গান না, উনাকেও যে মানুষ এত ভক্তি করে, এত পছন্দ করে। তো আমার ওই ক্লিকের ভ্যালুটা আসলে সবার মানে উনার ভক্তরা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা ভালো একটা কাজ ছিল আমার জন্য। আমরা আমাদের প্রোগ্রামের একদমই লাস্ট মোমেন্টে চলে এসেছি অলমোস্ট। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, যারা নতুন ফটোগ্রাফিতে আসতে চায়, ফ্যাশন ফটোগ্রাফিতে, তাদেরকে আপনি কি টিপস দিবেন এবং কেন? আমরা আসলে এখন ফটোগ্রাফির জার্নিটা অনেক আগে শুরু করেছি, এখন প্রায় শেষের দিকে। সম্মান নিয়ে এই সেক্টরের জন্য এখনো কাজ করে যাচ্ছি, বা আমাদের পরবর্তী প্রজন্ম এসে কিভাবে কাজ করবে, বা এখন যারা আছে ওরা আরো এই সেক্টরকে কিভাবে দিতে পারে, এটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। তো সেটাকে মাথায় রেখে আমি বলবো যে এখন অনেকেই আসছে, অনেক ভালো ভালো কাজ দেখছি, কিন্তু অনেককে দেখছি 2 বছরের মধ্যে হারিয়ে যাচ্ছে, 3 বছরের মধ্যে হারিয়ে যাচ্ছে। তারা আদৌ 10-15 বছর ধরে লিড করতে পারবে কিনা। আমরা এখানে হয়তো 2-1 জন আছে যারা সাস্টেন করবে, বাকিরা অনেকেই চলে যেতে দেখেছি এবং যাবে হয়তো। তো আমি নতুনদেরকে বলবো যে যারা আসছে এরা হয়তো অস্থির, আমরা যেটা 20 বছর ধরে এই জায়গায় এসেছি তারা এটা 2 জায়গায় অ্যাচিভ, মানে 2 বছরের মধ্যে এটা অ্যাচিভ করতে চায়। আমরা যেরকম কাজটা শুধু কাজ করে ফটোগ্রাফার না, নিজের সম্মান, নিজের কাজ দিয়ে আমি খুব ভালো ফটোগ্রাফার সেটা না, নিজের লাইফস্টাইল চলাফেরা সব কিছু দিয়ে নিজের ফটোগ্রাফারদের ভ্যালুসটা ক্রিয়েট করার জন্য কাজ করেছি। ওদের ওই জায়গাটা অনেকে নাই। আমরা অনেক ক্লায়েন্টই বলে যে অনেক ফটোগ্রাফার পিছে পিছে ঘুরে কাজ নিচ্ছে, এটা আমাদের কাছে একটু লজ্জাজনক মনে হয়। তো যেই কারণে আমার কাছে মনে হচ্ছে এটার কারণটা হয় আমরা যেরকম অনেক কিছু বই পড়ে শিখেছি, বাইরের থেকে ওয়ার্কশপ করে শিখেছি, আমাদের সময় ইউটিউব ছিল না, আমরা ওস্তাদ ধরেও শিখেছি। ওস্তাদটা কিন্তু একটা সম্মানের জায়গা, এটা লাগে। কারণ ইউটিউব দেখে আমরা হয়তো ক্যামেরার ফাংশনটা কিভাবে অপারেট করতে হচ্ছে, একটা প্রবলেম পড়লে সলভ পাচ্ছি, কিন্তু লোকাল মার্কেটে কোনটা প্রবলেম, কি আমার বিহেভিয়ার হওয়া উচিত, কি আমার ডিলিংস হওয়া উচিত, কোন জিনিসটা বাদ দেওয়া উচিত, কোনটা করা উচিত, এটা কিন্তু ইউটিউব আমাকে শেখায় না। এটা কিন্তু একটা ওস্তাদের আন্ডারে থাকলে অনেক কিছু শেখা যায়। তো এখন ছেলেপেলেরা যেটা হচ্ছে, ওরা একটু ইউটিউব থেকে শেখে, ক্যামেরা কিনে 2টা ক্লিক করে হয়তো ফ্রি কিছু মডেল ওকে রেসপন্ড করছে, সস্তায় কোনো ক্লায়েন্ট ওকে কাজ দিচ্ছে বাজেট সেভিং এর জন্য, ও ভাবছে আমি হয়তো হয়ে গেছি। কিন্তু ও যে একটা ফটোগ্রাফারের ভ্যালুটা কোন লেভেলে যেতে পারে, এই জিনিসটা না ওরা আসলে কারো আন্ডারে আসতে চাচ্ছে না, কারো কাছ থেকে শিখতে চাচ্ছে না। আমরা অনেক কিছু জানার পরেও, আমার ওস্তাদ চঞ্চল মাহমুদ ছিলেন,
রফিকুল ইসলাম স্যারের বই পড়ে আমি অনেক ফিল্ম ডেভেলপ কিভাবে করতে হয়, ফিল্মের এক্সপোজার শিখেছি। চঞ্চল স্যারের কাছে থেকে ইন্ডাস্ট্রি কিভাবে রেসপেক্টের সাথে ফটোগ্রাফার কাজ করতে পারে সেটা আমি শিখেছি। তো আমাদের কিন্তু ওস্তাদ ছিল, এবং যারা আমাদের ওস্তাদ না কিন্তু আমাদের সিনিয়র যারা, তাদেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, তারা যে ইন্ডাস্ট্রিতে অবদান রেখেছে, তারা যে কাজগুলি দেখিয়েছে, কিভাবে তাদেরকে এর প্রতিদানে সম্মানটা দিতে হয় এটা আমরা জানি। কিন্তু এই জেনারেশন তারা হয়তো আমাদের কাজ, আমাদের সিনিয়রদের কাজ দেখেছে, কিন্তু তাদের ভাবটা এমন, আমি বাংলাদেশের কাউকেই চিনি না, আমি বাইরের থেকে পড়াশোনা করে আসছি, আমি ইউটিউব থেকে শিখেছি, আই এম সেলফ মাই টিচার অ্যান্ড আমি বাংলাদেশে একজন মেড। হ্যাঁ, সো ওরা আসলে কোথায় যেন সিনিয়রদেরকে ওরা আসলে সম্মানটা, রেসপেক্টটা দিতে জানে না। এতে করে প্রবলেমটা কি, হয়তো সে আমাকে বা আমার মতো 10 জনকে সম্মানটা দিচ্ছে না, আমাদের কিছু আসতেছে না, কারণ আমরা অনেকের কাছ থেকে সম্মান পাই। কিন্তু প্রবলেম হচ্ছে ও যেদিন ভালো কাজ করবে ওকে কে সম্মান দিবে? ওর জুনিয়র যখন ওকে সম্মান দিবে না, বা ওকে যখন ইন্ডাস্ট্রিকে সম্মানটা দিবে না, তখন কিন্তু এটা একটা ক্রাইসিস হয়ে দাঁড়াবে। তো আমি টিপসটা দিব যে যারা ভালো কাজ করতে চাও, তোমরা অবশ্যই সিনিয়র কারো না কারো সান্নিধ্যে থেকে তোমরা শিখে আসো, তাহলে তোমাদের জার্নিটা অনেক লম্বা হবে। রফিক ভাই, ফটোগ্রাফারদের জন্য তো অনেক সুন্দর সুন্দর কিছু টিপস আপনি দিলেন, যেটা আশা করি তাদের অনেক কাজে লাগবে। মডেলদের জন্য যদি কোনো টিপস আপনি দিতে চান? ওয়েল, যেহেতু আমি প্রচুর পোর্টফোলিও শ্যুট করি, তো আমি একটা প্রবলেম ইদানিং দেখছি, বিশেষ করে 18 থেকে 21 বছরের যেই ছেলে মেয়ে, তাদের প্রত্যেকের ডার্ক সার্কেল এবং আই ব্যাক, হ্যাঁ, এবং একটা এজেড ভাব চলে আসে, অথচ এই সময়টা ওদের একদম ফ্রেশ লুক থাকার কথা, এটা হওয়ার কথা হচ্ছে আফটার 35। তো এটা আমি প্রচণ্ড প্রবলেম ফেস করছি, কারণ আমি আসলে কোনো ভারী মেকআপ পছন্দ করি না, যে ভারী মেকআপ দিয়ে আমি বয়স ঢাকবো, দাগ ঢাকবো। খুব লাইট অ্যান্ড ন্যাচারাল এবং খুব প্লেন স্কিন নিয়ে কাজ করতে পছন্দ করি, এবং এটা আমি টিপস আকারেই দিচ্ছি। আমি তাদেরকেই পছন্দ করি যারা নিজেকে ভালোবাসে, নিজের ত্বকের যত্ন নেয়। অনেকে আছে যে আসলে নিজের সৌন্দর্যটাকে মেকআপের উপর ছেড়ে দেয়, যে আমি আমার মতো চললাম, আজে বাজে খেলাম, পিম্পলস হলো না, দাগ হলো, রাত জাগলাম, ভোরে ঘুমাতে গেলাম, ডার্ক সার্কেল হলো, মেকআপ দিয়ে ঢেকে বের হবো। সো আমি আসলে তাদেরকে অ্যাভয়েড করি, সে যত সুন্দরী হোক, কারণ দিন শেষে রিটাচটা আমাকে করতে হয়, কষ্টটা আমাকে করতে হয়। সো আমি চাই না যে তারা বেখেয়ালি লাইফ লিড করবে আর আমি ফটোগ্রাফার বসে বসে তার জন্য রিটাচ করব। সো আমি তাদেরকেই প্রায়োরিটি দিই যারা নিজেকে যত্ন নেয়। তো আমি বলবো যে তোমরা নিজের যত্ন নাও। তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো, ইন্ডাস্ট্রির সবাই তোমাকে ভালোবাসবে। আর তুমি যদি নিজেকে অবহেলা করো, রাত জাগো, সো ইন্ডাস্ট্রিও তোমাকে হয়তো এইভাবেই আউটসাইডেই রাখবে। সো প্লিজ ত্বকের যত্ন নেওয়া। খুবই সুন্দর একটা টিপ আপনি দিয়েছেন রফিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য, আমাদের শোতে আসার জন্য। সেটটা কেমন লেগেছে বলেন? ভীষণ চমৎকার। অনেকদিন পর লাইভ কোন একটা সেটে বসে দিচ্ছি, সব জায়গায় গ্রিন কাপড়ের উপরেই দেখি সবুজ সেট, বাট এটা লাইভ অ্যান্ড ভাল লাগছে। আমাদের সেটটি ডিজাইন করেছেন এবং স্পন্সর করেছেন এসকে ডেকোর বাই সাইমুল করিম। সাইমুল ভাই আমাদের সবার খুব পছন্দের, এবং ওনার সেটে প্রচুর শুট হয়। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ধন্যবাদ সাইমুল করিমকে এত সুন্দর একটা সেট আমাদের ডিজাইন এবং স্পন্সর করার জন্য। রফিক ভাই, আমরা শুধু গল্পই করব না, আপনার জন্য রয়েছে কিছু গিফট। ও, থ্যাংক ইউ সো মাচ। সেগুলো আমি আপনাকে একটু প্রেজেন্ট করতে চাই। আমাদের 3টা কোম্পানি থেকে আমাদের গিফট স্পন্সর বা গিফট পার্টনার হিসেবে আছেন। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কিয়ারা বাই প্রীতি মোদি। এটা ভাবির জন্য খুব কাজে লাগবে, আশা করি পছন্দ করবেন। সাজগোজ থেকে আছে এটা গিফট বক্স। বাহ। আর লিনিয়ার বিউটি থেকে একটা আছে, আপনার আশা করি এটা আপনার খুব ভালো লাগবে। আমার এখানে এসে শুরু থেকে ভালো লাগছিল, শেষ ফিনিশিং গিফট আরো ভালো লাগাটা আরো বাড়িয়ে দিল। ধন্যবাদ, আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। থ্যাংক ইউ রফিক ভাই। দর্শক, আপনারা আজকে দেখলেন আমাদের সাথে ছিলেন লিভিং লেজেন্ড রফিকুল ইসলাম র‍্যাফ। জানলেন অনেক অজানা গল্প, অজানা কথা, তথ্য। আগামী পর্বে ঠিক তেমনই কাউকে নিয়ে আমরা আবারও উপস্থিত হব গ্ল্যাম টকের নতুন একটি এপিসোডে। আমাদের সাথে থাকবেন গ্ল্যামার্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।